আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। চলছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই 15 অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাক্ষাৎ। গণতান্ত্রিক ধারা ফেরাতে দ্রুত নির্বাচন প্রয়োজন, মন্তব্য আমির খসরুর। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ। অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির পরিবেশ। তুলে নেওয়া হলো 144 ধারা। স্থানীয় বাঙালি ও পাহাড়িদের ভূমিকার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার। বিশ্ব শিক্ষক দিবসে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীকে স্মরণ। শূন্যতা কাটিয়ে উঠতে পারেনি 2 সন্তান সহ পরিবার। একটা বেল বাজতেছে, মা আসতো, ওই জিনিসটা লাগে যে আচ্ছা নাই, একা একা লাগে, একটু মা নাই বলে। বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতে এবং সেইভাবে সে গাইড করতে। এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে স্বাগত। 15 অক্টোবরের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতেই এই কথা জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, ঐকমত্য না হলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে। শেষ পর্যন্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দ্রুততর সাথে কমিশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। ডক্টর আলী রিয়াজ জানান, সব রাজনৈতিক দলের প্রস্তাব সমন্বয় করে সরকারের কাছে উপস্থাপন করবে ঐকমত্য কমিশন। দলগত অবস্থানের বাইরে গিয়ে সমন্বিত প্রস্তাব দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। আমরা বিশেষজ্ঞদের কাছে অবহিত করেছি এবং তারই ভিত্তিতে তারা কিছু পরামর্শ দিয়েছেন, তাদের আগের অবস্থানকে ব্যাখ্যাও করেছেন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই 15 অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। এর আগে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন কমিশনের সদস্যরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের কাছ থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে সমর্থন দিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, জানাবেন যে বৈঠকে আজ কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলো কি ধরনের পরামর্শ দিচ্ছে? মূলত আজকে জুলাই সনদের বাস্তবায়নটা কোন প্রক্রিয়া হবে সেটি নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত। যদিও আমরা জানি যে জুলাই যে সনদ
চূড়ান্ত করা হয়েছে। সেখানে 11টি ডিসেন্ট রেখে অর্থাৎ আপত্তি রেখে সেই সনদটি করা হয়েছে। তবে সেই সনদের উপরেই মূলত আলোচনা চলছে যে কীভাবে বাস্তবায়ন হবে। এখানে 2টি প্রস্তাব এখন পর্যন্ত আছে। তার আগে আরেকটি বিষয় জানিয়ে রেখে গণভোটের ব্যাপারে কিন্তু প্রায় সবগুলো দলই কিন্তু একমত। এখানে বিএনপি বলেছে যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য সবে একমত হবে এবং স্বাক্ষর করবে এবং তারপর 106 অনুচ্ছেদ অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হবে এই বিষয়ে এবং যে এই বিষয়ে কোনো রকম গণভোট নেওয়া যায় কিনা। তখন সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সরকার একটি গেজেট প্রকাশ করবে। যেহেতু গেজেট প্রকাশ করে তারপর হচ্ছে গণভোটের আয়োজন করা যায়। এটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া, যেটি বিএনপির প্রস্তাব। কিন্তু জামাতের পক্ষ থেকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে বলেছেন যে প্রথমত বিএনপির প্রস্তাবের পক্ষে তারা বলেছেন যে এতে করে আসলে যদি সুপ্রিম কোর্টের 106 মতামত নেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এই মতামতটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সুপ্রিম কোর্টের স্বয়ং এই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, যে কেউ হাইকোর্টে রিট করতে সুপ্রিম কোর্ট একটা অস্বস্তিকর বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং তাদের প্রস্তাব হচ্ছে যে একটি সংবিধান আদেশ জারি করে বাস্তবায়ন প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, সংবিধান আদেশ জারি করা হবে এবং এই সংবিধান আদেশটি গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের অনুমোদন অর্থাৎ নেওয়া হবে। সেক্ষেত্রে দেখা গেল যে পরবর্তীতে নির্বাচিত যে সংসদে আসবে সেই নির্বাচিত সংসদে এসে এইটি বৈধতা দেওয়া হবে এবং বাধ্যবাধকতাও থাকবে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মূলত এই 2টি প্রস্তাবের উপরেই কিন্তু আলোচনা বিতর্ক চলছে। দেখা যাক 2 দিন বৈঠক হবে আজকে এবং 7 তারিখ বৈঠক। জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক দলের বিভিন্ন প্রস্তাব জানাচ্ছিলেন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক চলছে। বিথি, আপনাকে ধন্যবাদ। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে বলে জাতিসংঘ মিশনে জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘ মিশনের প্রতিনিধি দলের বৈঠকে এই অবস্থান তুলে ধরে দলটি। বেলা 11টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গোয়েন লুইস। আমির খুসরো বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবস্থানের স্বীকৃতি দিতে চায় বিএনপি। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। The UN continues to stand in solidarity with the Bangladeshi people and all that you've achieved over the past years. So it's been really an honor and a pleasure to দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরুর কথা জানান তিনি। এদিকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3টি অভিযোগ আমলে নেয়ার আদেশ দেয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3টি অভিযোগের ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। অন্যদিকে সিরাজগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার ও আবু মুসাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। খাগড়াছড়ি সদর পৌর এলাকা ও গইমারা উপজেলায় এখন অনেকটাই স্বাভাবিক জনজীবন। শহর জুড়ে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। গতরাতে 144 ধারা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসকের জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়, সদর পৌর এলাকা ও গইমারা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 144 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যুগ্ম ছাত্র জনতা। বলা হয়, 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহার করা হলো।
গত 27 সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। জেলায় সকাল সন্ধ্যা অবরোধ ডাকে যুগ্ম ছাত্র জনতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় 144 ধারা জারি করে প্রশাসন। যারা ছিল বর্তমান তুলে দিচ্ছে, বর্তমান করেন খাগড়াছড়ির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সবাই আসতেছে, বাজার হাজার করতেছে। জামিলাগুলি ছিল ওগুলি এখন আর নাই, চাইলে আপনারা সবাই সাজেকে যেতে পারেন। শারদীয় দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু সব চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা কয়েকটি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পায়তারা করছিল। এসব ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল এমন অভিযোগও তোলেন তিনি। জানান, প্রত্যেকটি ঘটনায় জিডি করা হয়েছে, তদন্ত চলমান, তবে কেউ গ্রেফতার হয়নি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে, যা ইতোমধ্যে প্রমাণিত। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেন শিক্ষক মাহিরিন চৌধুরী। সংসার জীবনে তিনি ছিলেন কারো স্ত্রী, কারো মা, কারো প্রিয়জন। তার শূন্যতা এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। না থেকেও মাহিরিন যেন আছেন সবখানে। বিশ্ব শিক্ষক দিবসে এই মহান শিক্ষককে স্মরণ করছে যমুনা টেলিভিশন। এ নিয়ে তানভীর সিদ্দিক টিপুর প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুম খান। পাখির মতো করে জীবনকে কি বন্দি করে রাখা যায়? এমন করে বন্দি করা যাতে কোনোদিনও সে উড়ে যেতে না পারে। সম্ভব হলে হয়তো এমন একটি মায়ার খাঁচা বানিয়ে সেখানে চিরদিনের জন্য মাকে লুকিয়ে রাখত মিয়াদ মাহিব। মাইলস্টোন ট্র্যাজেডির আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ভিতরে থেকেও শিক্ষক মাহিরিন চৌধুরী নিজের জীবনের কথা ভাবেননি একবারও। আগুন থেকে একে একে বের করে আনেন অন্তত 20 জন শিশুকে। নিজেদের সন্তানদের কথা না ভেবে বলেছিলেন, ওরাও তার সন্তান। পৃথিবীর বুকে মাহিরিন চৌধুরী নিজের শেষ চিহ্নস্বরূপ রেখে গেছেন 2 সন্তানকে। স্ত্রীকে হারিয়ে এই 2 সন্তানই এখন বেঁচে থাকার রসদ মনসুর হেলালের। এখনো বিশ্বাস করতে পারেন না মাহিরিন নেই। মনে হয় এই তো এখনই বেজে উঠবে ডোরবেলটা, স্কুল শেষে ফিরবেন বাড়িতে। প্রতিটা মুহূর্তেই একটা শূন্যতা কাজ করে। শুধু আমি না, আমার ছেলে 2জন আছে, সবার ভিতরেই যে কোনো মুহূর্তে হয়তো একজন আরেকজনের ওইভাবে আমরা বুঝতে দিচ্ছি না। ঘরের কোণে কোণে মাহিরিন চৌধুরীর স্মৃতি। যে ড্রেসিং টেবিল ছিল মাহিরিনের দখলে, সেখানে এখন পুরোটাই মনসুর হেলালের একার অধিকার। যে বারান্দায় 2 জন বসে গল্প করতেন, জ্যোৎস্না দেখতেন কফির মগ হাতে, সেখানে এখনও 2টি চেয়ার থাকলেও বসেন কেবল একজন। এই অপ্রিয় একচ্ছত্র আধিপত্য তো কখনোই চাননি তিনি। হঠাৎ দাঁড়িয়ে পড়েন স্ত্রীর ছবির সামনে, হয়তো মনে মনে জানান, তুমি ছাড়া কি দুঃসহ এই জীবন। ধুলো পড়ে যাচ্ছে, চেষ্টা করে জানান বিস্তর অনুযোগ আর অভিমানের কথা। পরম মমতায় স্মৃতি জমিয়ে রাখেন মনের গভীরে। সন্তানদের কাছে মা সবচেয়ে কাছের বন্ধু। তার কাছেই ছিল সব আবদার, চাওয়া পাওয়া। পরীক্ষার হলে সবসময় নিয়ে যেতেন মা। সেই মাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তারা, অথচ পাশে নেই মা। 3টা, 3:30 থেকে 4টা 5টা এরকম হয়। এই টাইমটা তো ধরেন একটা বেল বাজতো যে মা আসতো, তো ওই জিনিসটা লাগে আর কি, যে আচ্ছা নাই, একা একা লাগে একটু, মা নাই বলে। তারপরে যেরকম বাংলা পড়াশোনায় মা আগে থাকতে বিয়ে করতো। 99%ই মা বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতো এবং সেইভাবে সে গাইড করতো। এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকদের একজন ছিলেন মাহেরিন মিস। পড়ালেখার বাইরেও তাদের সুখ দুঃখের ভাগিদার হতেন তিনি। শিক্ষার্থীরাও ছুটে আসতো তার কাছেই। বাসায় আসলে হাতে চকলেট, তো বললাম যে তোমার আবার কে চকলেট দিল? তো বলে যে আর বললো না, কয় আসতেছি মানে স্কুল ছুটি হওয়ার পরে অনেক স্টুডেন্ট তো যে মাঠে খেলাধুলা করে দৌড়ায় আইসা বলো মিস এই চকলেটগুলো আপনার জন্য রাখছিলাম। মায়ের মতো বড় বোনকে হারিয়ে মুষড়ে পড়েছেন মাহেরিনের স্বজনরা। স্মৃতি ধরে রাখতে মাহেরিন চৌধুরীর মতো যারা মানবতার সেবায় অবদান রেখে চলেছেন তাদের সহযোগিতায় একটি পারিবারিক ট্রাস্ট গঠনের প্রক্রিয়া চলছে। যেন আমাদের পরিবারের মধ্যে আমরা যেন তার যেই চিন্তাধারাটা, তার যেই মানে যেরকম বড় মানের মন মানসিকতা একজন মানুষের পরিচয় দিয়ে দিছে, এটা যেন আমরা নিজেরা একটা ধারণ করতে পারি, তার বাচ্চারা ধারণ করতে পারে। শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন দিয়ে বার্তা দিয়ে গেলেন, শিক্ষকের কাজ শুধু ক্লাসে পাঠদানেই সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীর প্রয়োজনে ঝাঁপ দিতে হতে পারে আগুনেও। বিশ্ব শিক্ষক দিবসে মাহেরিন চৌধুরীর মতো সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে ডাকাতের উৎপাত। সন্ধ্যা নামলেই মহাসড়কের পাশে ঘাপটি মেরে থাকা ডাকাত দলের আনাগোনা শুরু হয়। গভীর রাতে নীরব মহাসড়কে চলে ডাকাতি, লুটপাট। ভুক্তভোগীরা থানায় মামলা করেও পাচ্ছে না কোনো প্রতিকার। মহাসড়কে একাধিক ডাকাতি হলেও এখন পর্যন্ত ঘটনাস্থলে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে টহল জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত 11টা যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে ঘটে ভয়াবহ এই ডাকাতি। প্রাইভেট কার থামিয়ে চালক ও 2 নারী সহ 5 যাত্রীকে পিটিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার আর মোবাইল ফোন ছিনিয়ে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে একটা ফ্যামিলিতে আমরা যে একটা ড্রাইভার, একটা ছেলে, একজন বয়স্ক মহিলা, একজন মেয়ে, আরেকজন বয়স্ক বাবা, ঠিক আছে। পুরোটা গাড়ির সবগুলা গ্লাস ভেঙে ফেলে তাদের অর্থ, গয়নাগাটি, অনেক টাকা, তারপরে মোবাইল 5 জনের সবগুলো নিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাউল থেকে নলকা পর্যন্ত প্রায় পুরো এলাকা জুড়েই রয়েছে কলা ও লেবু বাগান। সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছের আড়ালে ওত পেতে থাকা ডাকাত দল। মূলত হয়েছে যে কলা গাছ, জঙ্গলে এর পাশে টোকাই ডাকাত খুন নিয়ে হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে থাকে। জোর জঙ্গলের পাশে থাকে, লোকজন যে আসে অমনি যা হামলা করে। এই কলা গাছগুলো দ্রুত মনে করেন যে পরিষ্কার করা লাগবে। এই জঙ্গল পরিষ্কার করলে ডাকাতের আবির্ভাব কমবো বা ডাকাত ধরতেও পারবো। শুক্রবার প্রাইভেট কারে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ না থাকায় তদন্ত এগোচ্ছে ধীরগতিতে। তবে পুলিশ জানিয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত টহরের ব্যবস্থা করছি। তারপর আমরা এই রাস্তার 2 পাশে কলা গাছ পরিষ্কার করেছি। আবার এগুলো ব্যক্তিগত কলা গাছ আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে। দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে আবারও নিরাপদ হয়ে উঠবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক। জারিন অর্নি, যমুনা নিউজ। মানিকগঞ্জ শহরে একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন দোকান মালিক। গতরাতে শহরের স্বর্ণকারপট্টি এলাকায় অভি অলংকার নামের জুয়েলারি দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে দোকানের মালিক শুভ দাস দোকানে কাজ করছিলেন। এ সময় 2 জন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। দোকান মালিকের দাবি, এ সময় 20 থেকে 22 ভরি স্বর্ণ লুটে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দোকান বন্ধ করে বিক্ষোভ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় 7 জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ নরসিংদী সদর থানায় মামলাটি করেন। এতে 5 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয় অজ্ঞাত 25 থেকে 30 জনকে। পুলিশ জানায়, গতকাল শহরের আরশিনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে বাধা ও 2 চাঁদাবাজকে আটক করলে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমকে উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ছুটির পর জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা, পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, সময় বৃদ্ধি করায় 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। এর আগে 20 সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। এতে ছাত্রদল সহ অন্যান্য অনেক প্রার্থীরা ভোট পেছানোর দাবি তোলেন। পরে জরুরি সভায় ভোট গ্রহণ পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন। পূজার ছুটি শেষে আবারও জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন অনুষদে প্রচারণা শুরু করেন। এর মধ্যে বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণায় অংশ নেন শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা সহ অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। লিফলেট বিতরণ, কুশল বিনিময় আর বিভিন্ন আশ্বাস দেন ভোটারদের। নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ প্রার্থী। এমন পরিবেশ বজায় রাখতে কমিশনের প্রতি আহ্বান জানান প্রার্থীরা। এদিকে দুপুরে প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময়ের জন্য দুপুর 2টায় ব্যবসায় প্রশাসন অনুষদে সভার আয়োজন করেছে কমিশন। হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি ও গাছপালা। সকাল 6:30 নাগাদ ঝড়ের আঘাতে কাইম নোহালী, চর নোহালী, পূর্ব কচুয়া, সর্দারপাড়া, মিনার বাজার এবং চর বাগডোরহারা গ্রামের কয়েকশো কাঁচা ও আধপাকা ও পাকা বাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সংযোগ, গাছপালা উপড়ে বন্ধ হয়ে যায় সড়কে যাতায়াত ব্যবস্থা। এছাড়া বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বরিশালের ডিসি লেক 100 বছরের ঐতিহ্য। লেকের পাড়ে গাছের ছায়ায় সময় কাটে অনেকের, কিন্তু কেউ কেউ শহরের যান্ত্রিকতা কাটিয়ে স্বস্তি খুঁজে পায় যেই প্রকৃতির সান্নিধ্যে। সেখানে সম্প্রতি লেকের পাড়ে দেয়াল নির্মাণ শুরু করেছে প্রশাসন, যার প্রতিবাদে সোচ্চার বরিশালবাসী হয়েছে মামলাও। জেলা প্রশাসন বলছে, লেকটিকে কেন্দ্র করে যে অসামাজিকতা চলছে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মাত্র। 1896 সালে বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক নির্মাণ করতে গিয়ে পাশেই তৈরি করা হয় একটি জলাশয়। কালের বিবর্তনে সেই জলাশয়টি পরিচিতি পেয়েছে ডিসি লেক হিসেবে। নগরবাসীর কাছে বিনোদনের অন্যতম কেন্দ্র এটি। লেকের স্বচ্ছ পানি, দক্ষিণা বাতাস আর শতবর্ষী গাছের ছায়া, প্রকৃতির এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। তবে সম্প্রতি লেকটি কংক্রিটের দেয়ালে আবদ্ধ করার কাজ শুরু করেছে নগর ও জেলা প্রশাসন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখানে আসে মানুষ যে উপভোগটা করতো সেটা হয়তো আগের মতো করবে না। এখানে একটু বসি, হয়তো বা একটু কথা বলি বা চায়ের আড্ডা থাকে, আসলে ওইটা আসলে মিসিং হয়ে যাবে। দেয়াল নির্মাণ বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সচেতন নাগরিকরা। ওয়ালটি করা হচ্ছে, আমরা মনে করি এটা জনগণের স্বার্থের পরিপন্থী একটি কাজ। শহরে মানুষ ইট পাথরের মধ্যে থাকে, সেখানে যদি প্রকৃতির ছোঁয়া না থাকে তাহলে শহরের মানুষ তো জীবনযাপন করতে পারবে না। কোনো সমস্যা হলে প্রশাসন দেখবে, পাহারা দেবে। ওটা বেড়া দেবে কেন? জলাশয় উন্মুক্ত থাকতে হয়, এটা পরিবেশের কথা। জেলা প্রশাসক বলছেন, রাতের অন্ধকারে লেকের আশেপাশে চুরি, ছিনতাই, মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে। তাই লেক এলাকায় অপকর্ম ঠেকাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাস্ট ফেন্সিং করার জন্য যেটুকু মানে ইট গাঁথনি দরকার সেটুকু দিচ্ছে, ওয়াল হচ্ছে না। এটা একটা ভুল তথ্য, ওয়াল হচ্ছে না। রাতেরবেলা এখানে ছিনতাই হয়, মাদকের একটা আড্ডা হয় এবং এই কিছু অসামাজিক কাজও আমরা দেখি। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। জনস্বার্থে মামলা করেছেন এক আইনজীবী। উনি যে কারণ যেগুলো দেখিয়েছেন সেই কারণগুলো নির্ণয় করে তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু উন্মুক্ত জায়গা, জলাশয় ভরাট বা দেওয়াল নির্মাণ ওনার আইনগত অন্যায় করেছেন। মামলায় আনিত অভিযোগ তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নাজিরশাইল বাদে ভারতের অন্য কোনো চাল এনে স্থানীয় বাজারে বড় প্রভাব ফেলা যায়নি। দুদেশের মিনিকেটের দর প্রায় এক, অল্প পরিমাণে আসে স্বর্ণাজাত, ফলে ভরা মৌসুমে চাল আমদানি করে বাজারে স্থিতি ধরে রাখা গেছে। থামানো গেছে লাফিয়ে লাফিয়ে দাম বৃদ্ধি। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় ভারতের চাল আসছে নাম কাওয়াস্তে। তার উপর মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চললে কখনোই স্থিতিশীল হবে না চালের বাজার। গত কয়েক বছর ধরে ভরা মৌসুমেও বাড়ছে চালের দর। সবশেষ বড় মৌসুমে এর ব্যতিক্রম হয়নি। বাধ্য হয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে আমদানিকারকদের ইম্পোর্ট পারমিশন বা আইপি দেওয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। ভারত থেকে চালের ট্রাক আসা শুরু হয় তার 8 দিন পর। এরপর পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস, কিন্তু চালের বাজারে এই আমদানির বড় প্রভাব নেই। যেমন বাংলাদেশের মানুষ ইদানিং মিনিকেট কিনতে বেশি আগ্রহী। মাঝারি জাতের এই চাল ভারতেও বেশ জনপ্রিয়, কিন্তু আমদানির পর খুচরা বাজারে আসতেই এই চালের দাম হয়ে যায় 75 থেকে 77 টাকা কেজি, যা প্রায় বাংলাদেশি চালের সমান। ফলে কিনতে গেলে দেশি চালকেই প্রাধান্য দেন ক্রেতারা। তবে শুধু দুই দেশের নাজিরশাইলের দরে ফারাক আছে 10 টাকার মতো। যদি চালটা আমদানি না করতো তাহলে আমাদের মিনিমাম 85 টাকা আমাদের কিনতে হইতো, আমরা 90 টাকা বিক্রি করতাম। খোলা বাজারে যায় এটা 95-100 টাকা এফেক্ট করতো, সেটা এখন আর হচ্ছে না। যদি আপনার আনা হইতো আরও 10-12টা আইটেম আনা হতো, যেহেতু স্বর্ণা, গুটি, মিনিকেট, 28 বিভিন্ন কোয়ালিটি এভরিথিং। যেহেতু একটা নাজিরশাইল, এটা দিয়ে মনে চাহিদা পূরণ শেষ হবে না। এটা 1% কাজে করবে। আপাতত এই তো কয়দিন রয়েছে, কয়দিন থাকবে কি, এরপরে দেখা যাবে হঠাৎ বাড়ি গেছে, বুঝছেন, বেনাফুল টাকা ঠিয়া রয়েছে, এই বিভিন্ন অজুহাত হয়ে যায়। ভারত থেকে চাল আমদানি থেমে নেই। এখন পর্যন্ত এসেছে 8 লাখ টনের বেশি, যা ভারতের রপ্তানি হওয়া মোট নন বাসমতি চালের 5.5 ভাগ। দেশটিতে মজুদও আছে রেকর্ড হারে। তারপরও প্রতি টন নন বাসমতি চাল রপ্তানি চুক্তি নিবন্ধনে 8 রুপি ফি আরোপ করেছে ভারত। ধারণা করা হচ্ছে এই ব্যবস্থায় বছরে 100 কোটি রুপি বাড়তি রাজস্ব আসবে। নতুন এলসি খুলতে গেলে গুনতে হবে এই ফি। যে চাউল $525 খরিদ করছি, সে চাউল এখন বিক্রি করতে হচ্ছে আমাদের 64 টাকা। তার মানে আমাদের 3 টাকা, 2.5 টাকা, 3 টাকা পার কেজিতে ঘাটতি। ডলার কিন্তু স্থিতি আছে, ওই দিকে কিন্তু কোনো প্রবলেম নেই। এলসি করতেও কোনো সমস্যা কোনো হয়নি কারো। এক কথায় শেষ যে দাম যদি বহির্বিশ্বে কমতো, এখানেও কমতো। বহির্বিশ্বের দাম বেশি হওয়ার কারণে এই বাড়াটা চলতেছে। বিদায়ী অর্থ বছরে 13 লাখ টন চাল আমদানি করেছিল বাংলাদেশ, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিসিবি নির্বাচনের ব্যাপারে কথা বলছেন আইনজীবীরা, সরাসরি যাচ্ছে সেখানে। নজির উপস্থাপন করেছে আদালত। আমাদের আজকে করা যে মামলা, ফারুক আহমেদের মামলার হাইকোর্টের আদেশ স্থগিত করার মাধ্যমে এই 15টি ক্লাব কাউন্সিলর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হবে। আর পরবর্তী ক্ষেত্রে এই নির্বাচন কিংবা ক্রিকেট বোর্ডের যে পরবর্তী কার্যক্রম, সেটি হাইকোর্টে এই দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি হবে। আমরা যেটা মনে করি এ ব্যাপারে, আমি জনাব কায়সার কামাল, উনি আমরা একসঙ্গে এই মামলা করেছি, উনি একটু জবাব দিলে আমার ভালো হবে, তারপর আমি একটু সাপ্লিমেন্ট করবো। না, আসলে নির্বাচন হয়ে যাচ্ছে বলতে কি, যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেন তেন প্রকারে পার্টিসিপেটরি না করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোনো রকম একটা নির্বাচন করতে চাচ্ছেন। এবং যার এই অংশ হিসাবে প্রথম যে 1 সেপ্টেম্বর চিঠি দিয়েছিল, সেটা ওভাররুল করে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি তার ইচ্ছাধীন মাফিক যে সমস্ত ভোটার দেখে ওনার পক্ষে হয়তো ভোট দিবেন না, তাদেরকে তিনি বাদ দিয়ে নতুন ভোটার তালিকা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। ওখানে আবার 15টা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এইরকম ব্যবস্থাপনা এবং একটা আলটিরিয়ার মোটিভ কাজ করছে। বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত, কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছে। এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে বিতর্কিত করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য, ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না। অভিবাসন বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহর। শনিবার শিকাগো ও পোর্টল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। হয়েছে গোলাগুলিও। টেনেসি রাজ্যের মেমফিস শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রতিবাদ জানায়
বিক্ষোভকারীরা এ পদ্ধতিতে পোর্টল্যান্ডে আপাতত ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিতের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। বিক্ষোভে উত্তাল রাজপথ, বল প্রয়োগ করেও পরিস্থিতির লাগাম টানতে পারছে না নিরাপত্তা বাহিনী। বাধ্য হয়ে নিক্ষেপ করে কাঁদানে গ্যাস। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। ঘটনা ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগোয়ে। শনিবার শহরের রাস্তায় নামেন বিক্ষুব্ধ মানুষ। অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বর্ডার পেট্রোল এজেন্ট মোতায়েনের ঘটনায় ছড়ায় উত্তেজনা। বিক্ষোভকারীদের দমনে পিপার স্প্রে ও রাবার বুলেট নিক্ষেপ করে আইস। দিনের শুরুতেই বর্ডার পেট্রোলের সদস্যের গুলিতে আহত হন এক নারী। এতে কয়েক গুণ বাড়ে ক্ষোভের মাত্রা। আজ একজনের উপর গুলি চালিয়েছে আইস। এ সহিংসতার ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি আমরা। তারা কেবল শহরে বিশৃঙ্খলা বাড়াচ্ছে, যা কাউকে নিরাপদ করছে না। কয়েকদিন আগের অভিযানেও অনেক নির্দোষ মানুষকে টার্গেট করা হয়েছে। টেনেসি রাজ্যেও রাস্তায় নামে শত শত মানুষ। মেমফিস শহরে ন্যাশনাল গার্ড এবং অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যদের মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও ছিল নানা স্লোগান। পোর্টল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের ফেডারেল সহায়তা পর্যালোচনার সিদ্ধান্তে শহর জুড়ে ছড়ায় ক্ষোভ। সেখানে সরকার বিরোধীদের শিক্ষা দিতে নেওয়া হয় এই সিদ্ধান্ত। আইস কার্যালয়ের কাছে নিরাপত্তা বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। অন্যদিকে পোর্টল্যান্ডে 200 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন থেকে ট্রাম্প প্রশাসনকে আপাতত বিরত থাকার নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত। রেজবানা সাইমা, যমুনা নিউজ।